সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পরিবার পরিজন সবাই সুস্থ আছে। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো দেখো, আমি গত ক্লাসে তোমাদের 12 অধ্যায়ের তড়িৎচুম্বক ক্রিয়া এর সারাংশগুলো নিয়ে কথা বলছিলাম। তো আমি আজকে যে সারাংশগুলো তোমাদের গত ক্লাসে যে সারাংশগুলো নিয়ে কথা বলছিলাম, আজকে তার ভিতর থেকে চুম্বক এবং তড়িতের চুম্বক ক্রিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখো, চুম্বক জিনিসটা আসলে কি। তো চুম্বক সম্পর্কে আমি আশা রাখি তোমাদের 10ম অধ্যায় এবং 11 অধ্যায়ে কিছু কথা বলছিলাম। তো এখন সেই চুম্বক জিনিসটা হচ্ছে, প্রথমত চুম্বক জিনিসটা বলি, যে পদার্থের আকর্ষী ও দিকদর্শী ক্ষমতা আছে তাকেই চুম্বক পদার্থ বলে। আমি আবারও বলতেছি, যে পদার্থের আকর্ষণী ও দিকদর্শী ক্ষমতা আছে তাকেই বলা হয় চুম্বক। অর্থাৎ দেখো, যে কোনো একটা পার্টিকেল ধরে নাও বা যে কোনো একটা পদার্থ, তো এই পদার্থটা কখন চুম্বক হবে? যখন দুইটা কন্ডিশনকে সে স্যাটিসফাই করবে। এক হচ্ছে আকর্ষণীয় ধর্ম, আর হলো দিকদর্শী। যে পদার্থের ভিতরে এই দুইটা ধর্ম বিদ্যমান, এই দুইটা ধর্ম যে পদার্থের ভিতরে দেখা যাবে সেটা হলো চুম্বক পদার্থ। তো দেখো, একটা মজার বিষয় হলো, যে কোনো চুম্বকের তোমার একটা নর্থ পোল আর একটা সাউথ পোল থাকে। তো নর্থ পোল আর সাউথ পোল জিনিসটা আসলে কি? তো দেখো, এই যে নর্থ পোল আর সাউথ পোল, আমাদের এই পৃথিবীটাকে আমরা বিশাল বড় একটা চৌম্বক ক্ষেত্র বিবেচনা করতে পারি। তো এই চৌম্বক ক্ষেত্রে, পৃথিবীটা যে চৌম্বক ক্ষেত্র বলতেছি, এরও উত্তর দক্ষিণ মেরু আছে। তো এইটা একটা চুম্বকের নর্থ পোল কখন হচ্ছে? যখন এটা পৃথিবীর সাউথ পোল হচ্ছে। আর এইটা একটা চুম্বকের সাউথ পোল, মানে এইটা পৃথিবীর নর্থ পোল। কারণ এইটা পৃথিবীর সাউথ পোল বলে এইটাকে চুম্বকের নর্থ পোল আকর্ষণ করতেছে। কারণ আমরা জানি কি, বিপরীতধর্মী আধান, তোমার 10ম অধ্যায়ে বলছিলাম, বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে থাকে। তো তাই যদি হয়, তো এটা একটা চুম্বকের নর্থ পোল হলে এই যে উত্তর মেরুটা পৃথিবীর দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে, এবং এইটা একটা চুম্বকের দক্ষিণ মেরু হলে পৃথিবীর উত্তর মেরু দ্বারা আকর্ষিত হবে। অর্থাৎ একটা দ্বন্দ্ব চুম্বককে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই, তো তোমরা সবসময় দেখবা এই দ্বন্দ্ব চুম্বকটা সবসময় উত্তর দক্ষিণ মেরু করে অবস্থান করবে। কেন উত্তর দক্ষিণ মেরু করে থাকতেছে? কারণ পৃথিবীর উত্তর প্রান্ত আর দক্ষিণ প্রান্ত, পৃথিবীর উত্তর প্রান্ত চুম্বকের দক্ষিণ প্রান্তকে আকর্ষণ করতে থাকে, আর পৃথিবীর দক্ষিণ প্রান্ত চুম্বকের উত্তর প্রান্তকে আকর্ষণ করতে থাকে। বিপরীতধর্মী বলে পরস্পরকে আকর্ষণ করতেছে। এখন এই চুম্বকটাকে তুমি যত ক্ষুদ্রই করো না কেন ভেঙে, অবশ্যই সেই চুম্বক বা সেই পদার্থের উত্তর দক্ষিণ মেরু থাকবেই, উত্তর দক্ষিণ প্রান্ত অবশ্যই থাকবে। এই চুম্বক পদার্থটাকে তুমি যতই ভেঙে ফেলো না কেন, সেটা কি হবে? তার উত্তর দক্ষিণ মেরু অবশ্যই থাকবে। তো দেখো, এই যে পদার্থটা, যেটাকে আমরা বলতেছি চুম্বক, তো এই চুম্বককে কিছু কিছু পদার্থ আকর্ষণ করে, কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে না। তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো কি, চুম্বক পদার্থ, আর একটা হলো অচুম্বক পদার্থ। তাহলে আমি কি বললাম? চুম্বকের এই আকর্ষণী ও দিকদর্শী ক্ষমতার উপর নির্ভর করে যে কোনো পদার্থকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো চৌম্বক পদার্থ এবং আরেকটা হলো অচৌম্বক পদার্থ। এখন চৌম্বক পদার্থটা কি? যে সকল পদার্থ চুম্বক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে বলা হয় চৌম্বক পদার্থ। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, যেমন লোহা, তামা, নিকেল, এই যে পদার্থগুলো যেগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয়। মনে করে এটা একটা চুম্বক, এই লোহাটা যদি এর কাছাকাছি নিয়ে আসি তো সঙ্গে সঙ্গে আকর্ষণ করবে। সমধর্মী হলে আকর্ষণ করবে, বিপরীতধর্মী হলে বিকর্ষণ করবে। এই যে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা, যে পদার্থ এই চুম্বক পদার্থ দ্বারা আকর্ষিত হয় বা চুম্বক দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হচ্ছে, সেই পদার্থগুলোকে আমরা কি বলতেছি? চৌম্বক পদার্থ। আর অচৌম্বক পদার্থ কোনগুলোকে বলতেছি? যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষণ বা বিকর্ষিত হয় না তাদেরকে বলা হয় অচৌম্বক পদার্থ। যেমন কোনগুলো? কাঠ,
কাঁচ, রাবার, প্লাস্টিক, এই পদার্থগুলো হলো অচুম্বক পদার্থ। এখন দেখো, এইটা মোটামুটি ছিল আমার চুম্বক নিয়ে কথাবার্তা। তো এখন দেখি এই যে একটা পদার্থের মানে তড়িৎ চুম্বক ক্রিয়াটা কিভাবে একটু ব্যাখ্যা করা যায়। তো চুম্বকের আলোচনার ক্ষেত্রে মেন যে জিনিসটা সেটা অবশ্যই মনে রাখতে হবে যে চুম্বকের কি থাকতে হবে, আকর্ষী এবং দিগদর্শী ক্ষমতা থাকবে। এবং চুম্বককে তুমি বিশাল বড় চুম্বক বলো আর অতি ক্ষুদ্র চুম্বক বলো, সেটা অবশ্যই নর্থ পোল এবং সাউথ পোল থাকবে। এখন আসি আমি চুম্বকের তাড়িত চুম্বক ক্রিয়া। তো আমরা জানি একটা, মনে করো একটা পরিবাহী তার, একটা পরিবাহী তার বা ধাতব পদার্থ, তো এর ভিতরে জানি মুক্ত ইলেকট্রন থাকলে তবে এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। কারণ আমরা ইলেকট্রন ছাড়া বিদ্যুতের কথা ভাবতেই পারি না। উইদাউট ইলেকট্রন উইদাউট ইলেকট্রিসিটি। কারণ জানি কি মুক্ত ইলেকট্রনের কারণে ইলেকট্রন প্রবাহিত হয় ধাতব পদার্থের ভিতরে। এখন এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এর ফলে কি হয়, ভিতরে বিদ্যুৎ সৃষ্টি হয়। তো ধরে নিলাম যে এই যে তারটা বিদ্যুৎ পরিবাহী, এর ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হলো। এখন এর বিদ্যুৎ প্রবাহের ফলে একটা ক্ষেত্র তৈরি হয়। এই পদার্থের চারপাশে একটা ক্ষেত্র তৈরি হয়ে থাকে। এই যে ক্ষেত্রটা, এইটাই হলো তোমার চৌম্বক ক্ষেত্র, যেটা আমি 12 অধ্যায় এখন পড়াচ্ছি, 11 অধ্যায়ে বা তোমাদের 13 অধ্যায়েও বলে আসছিলাম যে তড়িৎ ক্ষেত্র, বা 10ম অধ্যায়ে পড়ানো ছিল যেটা, যে তড়িৎ ক্ষেত্র মূলত এটা হলো একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবং এই জিনিসটা, এই যে তোমার বিদ্যুৎ প্রবাহের ফলে একটা ক্ষেত্র তৈরি হয়, এই জিনিসটা প্রথম কে পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী লোয়েরস্টেড। বিজ্ঞানী লোয়েরস্টেড 1820 সাল। লোয়েরস্টেড, বিজ্ঞানী লোয়েরস্টেড এই জিনিসটা প্রথম পর্যবেক্ষণ করেন যে একটা পরিবাহী তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তবে একটা ক্ষেত্র তৈরি হয়। তিনি এই ক্ষেত্রটার নাম দিলেন কি? চুম্বক ক্ষেত্র। পরবর্তীতে এটা নিয়ে অনেক বিজ্ঞানী আরো আলোচনা করে সেটা সঠিকভাবে প্রমাণ করে দিয়েছেন যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তবে দেখো, এখন যে কথাটাই আসবো আমি, যে তোমাদের বইয়েই আছে দেখবা যে ডানহাতি ও বাঁহাতি যে নিয়মটা, সেটা আসলে কি? ডানহাতি ও বাঁহাতি, অথবা এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এর ফলে মানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে তৈরি হবে বা কেন তৈরি হবে সেই জিনিসটা। তো দেখো, একটা তারকে আমি সমান্তরালে ধরলাম, দুটা তার যেটা সমান্তরালে আছে। মনে করো এই যে তারটা, এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেটা কি নিচ থেকে উপর দিকে যাচ্ছে। তো এটা আমার ডান হাত, তোমরা যেভাবেই দেখো না কেন। তো ডান হাতের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এই যেভাবে দেখাচ্ছি আমি, এইভাবে নাও, মুষ্টিবদ্ধ করো। মুষ্টিবদ্ধ করার পর এই যে উপর দিকে এটা কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। উপর দিকে কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর এই যে আঙ্গুলটা থাম, এইটা আমার বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করতেছে। এটা কি করতেছে? ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করছে। এখন দেখো বাকি আঙ্গুলগুলো কোন দিকে আছে, কোন দিক করে আছে। তো সবাই দেখতে পাচ্ছ বাকি আঙ্গুলগুলো কি এই দিকে প্রবাহিত হচ্ছে। আমি তোমাদের সামনাসামনি যদি দেখাই, দেখো এই যে সোজাসুজি আছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে উপর দিকে। আর এই যে আঙ্গুলটা এই যে টার্ন করতেছে, এইটা হলো তোমার কি? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমার হাতটা যদি এইভাবে থাকে, তো দেখো, তো এই যে দিকটা, এইটা হলো তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। অর্থাৎ এটা এন্টিক্লকওয়াইজ, বিদ্যুৎ পরিবাহী। তোমার যে ঘড়ির কাঁটা ঘোরে, সেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কারণ আমরা সবাই জানি ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে, এই দিকে আসে। ঘড়ির কাঁটা অবশ্যই এই দিকে আসে। তো এই দিকটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ ডান হাতে নিয়ে যখন বিদ্যুৎ প্রবাহটা উপর দিকে যাচ্ছে, দেখো এই যে বৃদ্ধাঙ্গুলিটা উপর দিকে বিদ্যুৎ প্রবাহ নির্দেশ করতেছে। আর এই যে বাকি আঙ্গুলিগুলো আছে, এইগুলো কি করতেছে? তোমার চুম্বক ক্ষেত্র নির্দেশ করতেছে। অর্থাৎ এইটা যদি তোমার তড়িৎ প্রবাহ দেখায়, তাহলে এই যে দিকটা, এটা হলো চুম্বক ক্ষেত্র।
এটাই মূলত তোমার ডান হাতি নিয়ম, তোমাদের বইয়ে আছে। তো তোমাদের 9-10 এর বইয়ে মূলত এটা নিয়ে শুধু অল্প একটু আলোচনা করা আছে। ইন্টারে উঠে ফিজিক্সে আরো বেশি ডিটেইলস জানবা, এই সম্পর্কিত ইকুয়েশন জানতে পারবা, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে দেখো আমি এই সাইডে একটা চিত্র আঁকছি, যেটা বিদ্যুৎ প্রবাহ যদি নিচের দিকে দেখায়, তাহলে এটা আমি যেটা ধরছিলাম উপর দিকে, এখন সেটা উল্টে যাবে, তাহলে বিপরীত দিকে হবে। তো নিচের দিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, সেক্ষেত্রে তোমার দিকটাও চেঞ্জ হবে, অর্থাৎ তখন চৌম্বক ক্ষেত্রটা হবে ঘড়ির কাঁটার দিকে। দেখো ঘড়ির কাঁটা যেদিকে যাচ্ছে সেই দিকেই এই দিকটা নির্দেশ করতেছে, ঘড়ির কাঁটার দিকে। এইটাই ছিল তোমার ডান হাতি যে নিয়মটা সেইটা। এখন দেখো তো এর প্রভাবেই যেটা হচ্ছে যে একটা তার ভেতরে ইলেকট্রন প্রবাহের ফলে তোমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং এরপরে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, সেটা এই যে ডান হাতি নিয়মের মাধ্যমেই আমরা ব্যাখ্যা করতে পারি। তো আরেকটা জিনিস আমার দেখানোর আছে, যে মনে করো একটা পার্টিকেল বা চুম্বক পদার্থ ছিল আমার, সেই চুম্বক পদার্থটা সম্পর্কে যে চুম্বক বলরেখাগুলো হয় সেটা কিভাবে কাজ করতেছে। একটা পদার্থ যেটা চুম্বক, এর একটা নর্থ পোল আর একটা সাউথ পোল আছে। তো তুমি এখানে একটা নর্থ পোল নিয়ে আসলা, বা তো কি হবে, সমধর্মী আধান আমরা জানি পরস্পরকে বিকর্ষণ করে। তো এই যে নর্থ পোলকে কি করতে থাকবে, বিকর্ষণ করতে থাকবে। কিন্তু এই চুম্বকের যে বিপরীত প্রান্ত আছে সাউথ পোল, এই সাউথ পোলটা কি করবে, নর্থ পোলকে আকর্ষণ করতে থাকবে। এই জন্য কি হবে, এই রেখাগুলো ঠিক এইভাবে তৈরি হবে, এখানে অসংখ্য রেখা তৈরি হতে থাকে। এই যে এইভাবে এদিক থেকে বিকর্ষণ করতেছে, কিন্তু তোমার নর্থকে বিকর্ষণ করতেছে, কিন্তু সাউথ আকর্ষণ করে নিচ্ছে। এই যেগুলো, এগুলো বলে চুম্বক বলরেখা বা তড়িৎ বলরেখাও এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আরো একটা জিনিস বলি, এই রেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। এই যে আকর্ষণ বিকর্ষণের ফলে যে চুম্বক ক্ষেত্রে তুমি যে রেখাগুলো দেখতেছো, এই রেখাগুলো কখনোই পরস্পরকে আকর্ষণ বা ছেদ করে না, যে এটার উপরে এটা উপরিপাতিত হবে, তা কিন্তু কখনোই হবে না, একটার উপরে একটা উপরিপাতিত হবে না। এবং এই যে তোমার মেরুতে সব থেকে সন্নিবিষ্ট আকারে রেখা তৈরি হয় এই মেরু এলাকায়, যে নর্থ পোল বলো সাউথ পোলে বলো। এই জন্য যত বড়ই চুম্বক হোক না কেন, তার প্রান্তে আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। কেন? কারণ এই দুই প্রান্তের তোমার এই বলরেখাগুলো অনেক বেশি একটার সাথে একটা কাছাকাছি আবিষ্ট আকারে অবস্থান করে। এর ফলে যে কোনো চুম্বকের দুই প্রান্তের আকর্ষণ ক্ষমতা বা বিকর্ষণ ক্ষমতা বেশি হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা এটুকুই। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো, বোঝার চেষ্টা করেছো। যদি কেউ না বুঝে থাকো, তো তোমরা সবাই জানো যে নিচে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা আমাদেরকেও জানাতে পারো সরাসরি যে এই বিষয়টা তোমরা বোঝো নাই। তো আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি চেষ্টা করবো আগামী ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হতে। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।